আসসালামু আলাইকুম। দর্পণ টিভির পক্ষ থেকে এশিয়ার যে যেখানে আছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা বেশ কিছুদিন পরে আমাদের দর্পণ টিভির সাম্প্রতিক অনুষ্ঠান শুরু করলাম। আমরা সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করে থাকি, আজকেও এর ব্যতিক্রম নয়। তো এখন যেহেতু আমরা ব্রিটেন থেকে কথা বলছি, সুতরাং বাঙালিদের মুসলিম রাজনীতির যে পরিস্থিতি এটা নিয়েই আজকে আলোচনা করব। এবং এই আলোচনায় আমাদের সাথে যুক্ত আছেন ব্রিটেনের পার্লামেন্টের সাবেক প্রার্থী জনাব শাহগীর বখত ফারুক। আমরা উনার সাথে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। জনাব শাহগীর ফারুক, আপনি কেমন আছেন? আমি ভালো, থ্যাংক ইউ রহমত আলী ভাই। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি ইন ইউর দর্পণ টিভি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়েনিং। আমরা আজকে আলোচনা করব, ইতিমধ্যেই বলেছি যে আমাদের ব্রিটেনে বাঙালিদের মেইনস্ট্রিম রাজনীতিতে কি অবস্থান সেটা নিয়েই আলোচনা করব। এটা আপনি অবশ্যই অবগত যে আমাদের এই ব্রিটেনে অনেক দূর এগিয়েছিলাম আমাদের রাজনৈতিক ক্ষেত্রে। বিশেষ করে ব্রিটেনের পার্লামেন্টে আমাদের কয়েকজন এমপি ছিলেন এবং তারা সবাই মহিলা হলেও তারা বেশ পারদর্শিতার সাথে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। তার আগে আমাদের লোকসভায়ও একজন প্রতিনিধি ছিলেন এবং তিনি ছিলেন আমাদের পলা মঞ্জিলা উদ্দিন, বেরুনেস পলা মঞ্জিলা উদ্দিন। তিনি আমাদের লোকসভায় স্থান লাভ করেছিলেন এবং তাদেরকে নিয়ে আমরা গর্ব অনুভব করতাম। তাছাড়াও বিভিন্ন ভাবে আমাদের আরো প্রতিনিধি আছেন, স্পিকার আছেন বা কাউন্সিলর আছেন, কিন্তু আসলে এই যে পার্লামেন্টের যারা, তাদেরকে নিয়েই আমার আলোচনা এবং তারাই আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক ভবিষ্যৎ। তাছাড়াও স্কটিশ পার্লামেন্টে আমাদের একজন এমপি আছেন ফয়সল চৌধুরী। সুতরাং তাদেরকে অনুভব করি, বিশ্বের বাঙালি অনুভব করেন। ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে কিছু বিষয়ে তারা আলোচিত হচ্ছেন, সমালোচিত হচ্ছেন, এমনকি তাদের পদ থেকে পদত্যাগ পর্যন্ত করেছেন। তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? প্রথমে আপনাকে ধন্যবাদ যে আপনি সময় উপযোগী একটা বিষয় নিয়ে আলাপে বসেছেন দর্পণ টিভির মাধ্যমে। দর্পণ টিভির যত দর্শক এবং শুভাকাঙ্ক্ষী সবাইকে আমি সালাম এবং অভিনন্দন জানাই। আমি মনে করি যে ব্রিটেনের মেইনস্ট্রিম রাজনীতিতে বাংলাদেশিদের যে একটা ভূমিকা, এবং এই ভূমিকাটা কিন্তু বিগত 2010 সাল থেকে বেশ জোরালোভাবেই আমরা রেখে যাচ্ছি। এর আগেও আপনি যেটা আমার পরিচয়ে বলেছেন, আমি নিজেও 2001 সালে এবং 2005 সালে আমিও প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম এবং আমি কনজারভেটিভ পার্টি থেকে 2 বার এমপির জন্য এই টাওয়ার হ্যামলেটেই আমি প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। তো যাই হোক, এরপরে 2010 সালে আমরা যখন রুশনারা আলীকে এমপি হিসাবে আমরা পেয়েছি, আমরা গর্বিত বোধ করেছি। এরপরে আরো 3 জনকে আমরা পেয়েছি, রূপা হক বলেন, আফসানা বেগম, এইগুলো সবাইকে আমরা পেয়েছি। আমরা গর্বিত, আমরা আনন্দিত। তারা কিন্তু ভালো কাজই করতেছেন। বেরোনেস পরাউদ্দিনকে পেয়েও আমরা গর্বিত, টিলু সিদ্দিকী, সবাইকে পেয়ে কিন্তু আমরা বাংলাদেশি ব্রিটিশ হিসাবে আমরা গর্বিত। কিন্তু ইদানিংকালে আপনারা যেটা বলছেন যে এই ব্রিটিশ বাংলাদেশিদের এমপিদের মাধ্যমে বা এমপিদের 2 জন এমপি অলরেডি তারা পদত্যাগ করেছেন এবং এই পদত্যাগে কিন্তু আমাদের যে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটিতে একটা সারা জেগে উঠেছে যে আমরা ওনাদেরকে নির্বাচিত করে আমরা ব্রিটিশ পার্লামেন্টে পাঠালাম, অথচ ওনাদের কার্যকলাপের জন্য ওনারা আবার রিজাইন দিয়ে দিলেন। এটা তো নিশ্চয়ই আমাদের বাংলাদেশি ভাই বোনদের জন্য এটা একটা দুঃসংবাদ এবং আমাদের দেশের জন্য, আমাদের দেশের ভাবমূর্তির জন্য এটা একটা
সুখবর বিশেষ বয়ে করে নিয়ে আসে। দুইজন আলোচনায় আসে, বিশেষ করে কথা আলোচনায় আসে। এই দুইজন হলেন টিউলিপ আর রুশনারা আলী। তারা অতি জি সম্প্রতি পদত্যাগ করেছেন। জি জি। এখন আমি যদি আমার পার্সোনাল ওপিনিয়নটা আপনাকে বলি, তাইলে আমি এই এই একজনেরকে নিয়ে একটু আলাপ করি, রুশনারা আলী, যিনি নাকি সম্প্রতি উনি রিজাইন করেছেন বিকজ তিনি নিজে একজন হোমলেসনেস মিনিস্টার এবং তার একটা প্রপার্টি ছিল পূর্ব লন্ডনে এবং তিনি পূর্ব লন্ডনের একজন এমপি এবং সেই এমপি হিসাবে উনার টেনেন্টও ছিল উনার প্রপার্টিতে। উনি টেনেন্টসদেরকে উনি নোটিশ দিয়েছেন যে আমি এই বাড়িটা আমি বিক্রি করে ফেলবো, সুতরাং তোমাদেরকে ছেড়ে যেতে হবে। তো এই যে চারজন তরুণ টেনেন্ট যারা ছিল তারা কিন্তু এই প্রপার্টিটা ছেড়ে দিয়েছে এই কারণে যে এই প্রপার্টিটা বিক্রি হয়ে যাবে। কিন্তু রুশনারা আলীর ভাষ্য মতে উনি কিন্তু এই প্রপার্টিটা বিক্রি করতে পারেন নাই, কারণ উনি ক্রেতা খুঁজে পান নাই, যার জন্য তিনি কয়েক সপ্তাহের মধ্যেই আবার এই প্রপার্টিটাকে ভাড়াটে দেওয়ার জন্য বিজ্ঞাপন দিয়ে দিলেন। এবং যখন তাকে বিজ্ঞাপন দিলেন তখন দেখা যায় যে আগে যেখানে মাসিক ভাড়া ছিল 3,300 পাউন্ড, সেই জায়গাতে তিনি ভাড়া বৃদ্ধি করে উনি করে দিলেন 4,000 পাউন্ড। এর মাঝে মাসিক 700 পাউন্ড তিনি বৃদ্ধি করে দিলেন। এই যে বৃদ্ধি করে দিলেন, এই জন্য তখন ওই যে টেনেন্ট যারা তারাও এটা দেখে কিন্তু তারা খুশি হয় নাই। তারা বলল যে আমাদের এমপি আমাদেরকে বের করে দিলেন, অথচ তিনি এমন মন্ত্রী যে তার কাজই হচ্ছে যারা নাকি হোমলেসনেস, যারা নাকি টেনেন্টসদের রাইট নিয়ে কথা বলে তাদের পক্ষে তিনি কথা বলবেন, অথচ উনি তো আমাদের বিপক্ষে কথা বললেন। আমাদেরকে বের করে দিয়ে আমাদের এই ভাড়াটা তিনি বৃদ্ধি করে দেওয়ার জন্য আমাদেরকে বের করে দিয়েছেন। এইটাকে উনারা মনে করতেছিলেন যে এইটা একটা অনৈতিক কাজ। কিন্তু রুশনারা আলী বলতেছেন যে এইটা আমি কিন্তু কোনো অপরাধ করি নাই, এটা কিন্তু অপরাধের কোটায় পড়েও নাই, এবং কিন্তু উনাকে উনার দল থেকেও কিন্তু বাধ্য করা হয় নাই যে তুমি এই অপরাধের জন্য তোমাকে পদত্যাগ করতে হবে। তার এই প্রাইম মিনিস্টারও কিন্তু তাকে বলে নাই যে তোমাকে পদত্যাগ করতে হবে, পুলিশও কিন্তু ইনভলভ হয় নাই। তারপরেও তিনি স্বেচ্ছায় তিনি মনে করেছেন যে এই কাজটা করাটা আমার নৈতিক স্খলন হয়ে গেছে, আমার নৈতিকতার মধ্যে পড়ে না, সেই জন্যই কিন্তু তিনি রিজাইন করে ফেলেছেন। তো এইটাকে আপনি যদি দুইটা দিক ধরেন এবং আমি যদি দুই দিক, একটা কয়েনের দুইটা দিক যেমন থাকে, তো এই জায়গাতে কিন্তু দুইটা দিক আছে। আমি বলবো একটা দিক কিন্তু ভালো দিকটা হচ্ছে যে তিনি যে রিজাইন করলেন, এটা বোঝা যায় যে ব্রিটিশ রাজনীতিবিদ যারা তারা কিন্তু যদি মনে করেন যে আমরা সামান্য ভুল করে ফেলেছি, এই ভুল করাটা আমার ঠিক হয় নাই, কারণ আমি একটা হাই অফিসে একটা দায়িত্ব আমার উপরে বর্তায় এবং এই বর্তার ফলে আমাকে এমন কাজ করতে হবে যে কাজের জন্য আমাকে পরে অনুতপ্ত যাতে না হতে হয়। এই জন্য কিন্তু আমরা অতীতেও দেখেছি যে ব্রিটিশ মন্ত্রীরা, ব্রিটিশ এমপিরা যদি সামান্য ড্রাইভিং এর জন্য যদি কোনো ভুল করেন, অফেন্স করেন, তারা রিজাইন দিয়ে দেয়, বা কোনো যদি একটা বেফাস কথা বলে ফেলেন সেই জন্য তারা কিন্তু রিজাইন দিয়ে দেয়। তো রুশনারা আলীও কিন্তু ওই ধারাবাহিকতায় আমি একটু যোগ করতে চাই আপনার কথার সাথে, যে এটাই হলো ব্রিটিশ রাজনীতির সৌন্দর্য, অনেকে বলে থাকেন। জি 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 এটাকে আমিও বলবো এটা একটা সৌন্দর্য, এইটি আমাদের বিউটি অফ ব্রিটিশ পলিটিক্স, এইটা করা উচিত। এবং এইখান থেকে শিক্ষণীয় জিনিসও রয়েছে। শিক্ষণীয় জিনিসটা কি? যেমন আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের ব্রিটিশ বাংলাদেশিদের সংখ্যা এখন 7-8 লাখ হয়ে যাবে। আমাদের অনেক লোক বাংলাদেশে গিয়ে তারা কিন্তু রাজনীতিতে তাদের অভিজ্ঞতাকে বিনিয়োগ করতেছেন।
অনেকেই কিন্তু ওইখানে এমপি হয়েছেন, অনেকেই কিন্তু ওইখানে গিয়েও কিন্তু চেয়ারম্যান হয়েছেন, উপজেলা চেয়ারম্যান হয়েছেন, মেয়র হয়েছেন, অনেক পাবলিক সার্ভিসে তারাও গুরুত্বপূর্ণ কাজ করতেছেন। সুতরাং আমি মনে করি আমরা যদি ব্রিটিশ রাজনীতির যে এই ধরনের ভালো উদাহরণ যদি আমরা শিখে ওইটা যদি বাংলাদেশে গিয়ে ওইটাকে যদি আমরা বিনিয়োগ করতে পারি, আমরা যদি দেখাতে পারি যে ওইখানে গিয়ে যদি আমরা কোনো ভুল করি তাইলে আমাদেরকে ওইখানে পদত্যাগ করতে হবে। কারণ বাংলাদেশের রাজনীতিবিদরা কিন্তু কোনো দোষ করার পরেও ওনারা পদত্যাগ করে না। এই কালচারটা বাংলাদেশে এখনো কিন্তু গড়ে উঠে নাই। আমি মনে করি যে এই রুশনারা আলীর এই জিনিস থেকে আমাদের শিক্ষার বিষয় হচ্ছে যে ওইটাকে আমরা ভালো সাইডটাকে নিয়ে বাংলাদেশেও যাতে আমরা ওইটাকে ফলো করতে পারি, এইটা করা উচিত। আর আরেকটা লক্ষণীয় জিনিস যেটা আমি বলবো রহমত আলী ভাই, যে এই যে উনি যে ভুলটা করেছেন, ভুল করার আগে কিন্তু উনার ভেবে চিন্তে করা উচিত ছিল। কারণ আমরা বাংলাতে বলি না যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তো উনি কিন্তু এই কাজটা করার আগে ওনার ভাবা উচিত ছিল যে এই কাজটা আমার করা কি উচিত কি উচিত না। উনি এই চিন্তাটা না করে এটা করে ফেলেছেন। সেই জন্য আমি বলবো যেহেতু আপনি একটা দায়িত্ববান ব্যক্তি, যে কোনো দায়িত্ববান ব্যক্তি, আমরা সবাই দায়িত্ববান ব্যক্তি, কারণ আমরা হচ্ছে বাংলাদেশের একজন গুডউইল অ্যাম্বাসেডার। এই গুডউইল অ্যাম্বাসেডার যদি আমরা ভালো কাজ না করি সেটার জন্য আমাদের খেসারত দিতে হয়, এবং সেই খেসারতের জন্য কিন্তু বাংলাদেশকে কিন্তু এই বদনামটা নিতে হয়, এবং বাংলাদেশিদেরকেও এই বদনামটা মাথায় নিতে হয়। সুতরাং এই কাজটা যাতে আমরা না করি আগে থেকেই আমরা করা উচিত। জি, ধন্যবাদ আপনাকে। আপনার কাছ থেকে অনেক কিছু জানলাম, এবং আমরা আশা করব ভবিষ্যতে যারা রাজনীতি বা বিভিন্ন যাবেন বা আছে তাদেরকে এই কাজটা বা এই ধরনের কোনো কাজ করতে হলে ভাবিয়া করতে হবে। আপনি বলেছেন যে ভাবিয়া করিবে কাজ, করিয়া ভাবিবে না। কারণ আমরা অনেক সময় হতাশায় নিমজ্জিত হই, আমরা তাদেরকে রোল মডেল মনে করি, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের রোল মডেল মনে করি। সুতরাং তারা যদি ভেবে চিন্তে কাজ না করেন তাহলে আমরা কিন্তু আমাদের ভবিষ্যৎ কিন্তু একটা ইয়ের মধ্যে পড়ে যাবে। তাই আমরা আশা করব আমাদের রাজনীতিবিদ যারা হবেন তারা এদিকটা খেয়াল রাখবেন। এখনো আমরা আশায় বুক বাঁধি যে হয়তো নতুন আরো কেউ বা অন্য আরো কেউ এভাবে চলে আসবেন। আমরা আশা করেছিলাম যে ভবিষ্যতে এই শুধু এমপি বা মন্ত্রী নন, আগামীতে আরো উচ্চ পদে তারা যাবেন, এই প্রত্যাশা আমাদের আছে এবং এখনো থাকবে। তাই আমরা আশা করি সেদিকে রাজনীতিবিদরা খেয়াল রাখবেন, বিশেষ করে বাঙালিরা মেইনস্ট্রিম রাজনীতিতে। আমরা আজকে এখানেই শেষ করতে চাচ্ছি। আরো কোনো প্রোগ্রাম বা অন্য কোনো অনুষ্ঠানে আপনার সাথে বা অন্য বিষয় নিয়ে আলোচনা। আপনাকে ধন্যবাদ আপনার সময়ের জন্য। সাথে সাথে আমি বলবো যে বেশ কিছুদিন পরে আমাদের দর্পণ টিভিতে এই অনুষ্ঠানটি আমরা চালন করেছি। এর আগেও আমরা সাম্প্রতিক অনুষ্ঠানে অনেক ইন্টারভিউ নিয়েছি। তো এতে ভুল ত্রুটি হলে এগুলা যাতে ক্ষমা সুন্দর দৃষ্টিতে সবাই দেখেন, এবং আমরা আমাদের প্রচেষ্টাকে চালিয়ে যাব এই আত্মবিশ্বাস আমরা রাখি, এবং সাথে সাথে আমাদের জন্য সবাই সহযোগিতা করবেন। এটাই হলো আমাদের আজকের দিনের প্রত্যাশা। তো আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ শাহগীর বক্ত ফারুক ভাই, আপনি একজন প্রবীণ মানুষ, প্রবীণ রাজনীতিবিদ নেতা। আপনাকে আমরা এখনো আমাদের বিভিন্ন অনুষ্ঠানে পাচ্ছি, এটাই আমাদের বেশ আনন্দ। তো আজকে এখানেই শেষ করব। আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং সবাইকে নিয়ে ভালোভাবে দর্পণ টিভি, সময়ের কথা সময়ে বলে।